বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব এইচএসসি অর্থনীতি তৃতীয় এবং চতুর্থ অধ্যায় নিয়ে। এইচএসসি অর্থনীতি তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ে কি কি বিষয় আছে, অধ্যায়ের নাম কি এবং উক্ত অধ্যায়ের ভিতরে আমাদের কি কি বিষয় জানতে হবে এবং করতে হবে সেগুলো নিয়ে আজকে আমি ডিটেলস আলোচনা করব। তো অর্থনীতি তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। খুব ইম্পর্টেন্ট একটি টপিকস হচ্ছে উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। আমরা এই অধ্যায়ের ভিতরে যেগুলো পাবো, শুরুতেই আমরা পাবো উৎপাদন, অর্থাৎ উৎপাদন কাকে বলে। আমরা জানি প্রকৃতি প্রদত্ত বস্তুর রূপ বা আকার পরিবর্তনের ফলে যে নতুন উপযোগের সৃষ্টি হয় তাকে উৎপাদন বলে। যেহেতু এখানে উপযোগের কথা আসলো, আবার উপযোগের বিভিন্ন শ্রেণী বিভাগ দিয়ে দেখানো হয়েছে। যেমন শুরুতে আমরা পাবো রূপগত উপযোগ কাকে বলে, সত্যগত উপযোগ কাকে বলে, তারপরে স্থানগত উপযোগ কাকে বলে, সময় কালগত উপযোগ কাকে বলে, জ্ঞানগত উপযোগ কাকে বলে, সেবাগত উপযোগ কাকে বলে, এগুলো নিয়ে আমরা পাবো। এরপরে আমরা এখানে যে টপিকটা পাবো সেটি হচ্ছে উৎপাদনের উপকরণ কাকে বলে। এবং আমরা জানি উৎপাদনের উপকরণ চারটা: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই চারটা উৎপাদনের উপকরণ পর্ব এবং এক একটা উপকরণের বৈশিষ্ট্য, এর সংজ্ঞা এ টু জেড নিয়ে আমরা আলোচনা করব। মোটামুটি এখানে একটা লেকচার লাগে। উৎপাদনের উপকরণ পড়ার পর আমরা এর পরবর্তী যে টপিকসটা পাবো সেটা হচ্ছে উৎপাদন অপেক্ষক। আমরা জানি উৎপাদন অপেক্ষক দুই প্রকার, একটি হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এবং আরেকটি হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে কিছু উপকরণ স্থির থাকবে এবং কিছু উপকরণ পরিবর্তনশীল থাকবে, আর দীর্ঘকালীন উপকরণে সকল উপকরণ হবে পরিবর্তনশীল। স্বল্পকাল দীর্ঘকাল পড়ার পর আমরা এখানে পাবো একটা বিধি, সেই বিধিটার নাম হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। যদি আমি একবার বলি এই বিধিটা কাকে বলে, যে অন্যান্য উপকরণ স্থির রেখে কোনো একটি উপকরণকে যদি আমরা নির্দিষ্ট হারে ক্রমাগত বৃদ্ধি করাই তাহলে মোট উৎপাদন বৃদ্ধি পেলেও একটি পর্যায়ে তা হ্রাস পাবে। এর অর্থ হলো প্রান্তিক উপযোগ প্রথমে বাড়বে, তারপর কমবে এবং একটি পর্যায়ে তা ঋণাত্মক হবে। এই পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি পড়ার পর এখানে চিত্রের মাধ্যমে আমাদেরকে 3 থেকে 4টা রেখা আঁক করতে হবে এবং একটা ভালো সূচি আছে, এই সূচিটা বুঝতে হবে। এরপর আমাদের পরবর্তী যে স্টেপ আসবে সেটি হচ্ছে উৎপাদন বিধি কাকে বলে। মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। যে উৎপাদন বিধি হচ্ছে 3 প্রকার। নাম্বার 1 ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এবং সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। আমরা প্রত্যেকটা বিধির বৈশিষ্ট্য পড়ব, প্রত্যেকটা বিধির ছক আছে, এই ছক করতে হবে এবং উক্ত ছক থেকে টিপি এবং এমপি রেখা আট করা শিখতে হবে। এই 3টা বিধির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এই বিধি কাকে বলে? এই বিধির বিভিন্ন অনুমিতি সত্য আছে, এই বিধির বিভিন্ন ব্যতিক্রম আছে, কৃষিক্ষেত্রে এই বিধির গুরুত্ব আছে এবং কৃষিক্ষেত্র ছাড়া উক্ত বিধিটি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, এগুলো নিয়ে বিশাল আলোচনা আছে। এরপর আমরা পাবো মাত্রাগত উৎপাদন বিধি। ঠিক মাত্রাগত উৎপাদন বিধি 3 প্রকার: ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি এবং সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি। এই মাত্রাগত উৎপাদন বিধি পড়ার পর আমরা এখানেও বিভিন্ন চিত্র আট করব এবং এই চিত্রটি যে রেখার মাধ্যমে আট করব সেটি হচ্ছে সম উৎপাদন রেখা। এরপর আমরা এখানে পাবো উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় কাকে বলে, মোট ব্যয় কাকে বলে, গড় ব্যয় কাকে বলে, প্রান্তিক ব্যয় কাকে বলে, স্বল্পকালীন উৎপাদন ব্যয় কাকে বলে, দীর্ঘকালীন উৎপাদন ব্যয় কাকে বলে, স্থির ব্যয় কাকে বলে, পরিবর্তনশীল ব্যয় কাকে বলে এবং স্বল্পকালে একটি ফার্মের টিএফসি, টিভিসি, টিসি রেখা আট করে আমাকে এখানে শিখতে হবে। শুধু আট করলেই হবে না, কোন রেখার আকৃতি কেমন হয় সেগুলো ব্যাখ্যা দিতে হবে। সর্বোপরি এখানে আমাদেরকে জানতে হবে স্বল্পকালে একটি ফার্মের সকল ধরনের ব্যয় রেখাঙ্কন। এখানে মোটামুটি আমরা 6 থেকে 7টা রেখা অঙ্কন করতে পারবো। যদি আমি প্রথমে বলি টিসি রেখা আট করতে হবে, টিসি মানে টোটাল কস্ট, মানে হচ্ছে মোট ব্যয়। তারপর টিএফসি রেখা আট করতে হবে, টোটাল ফিক্সড কস্ট। টিভিসি রেখা আট করতে হবে, এএফসি রেখা আট করতে হবে, এবিসি রেখা আট করতে হবে, এসি রেখা আট করতে হবে, এমসি রেখা আট করতে হবে। এবং স্বল্পকালে কয় ধরনের ব্যয় থাকে, দীর্ঘকালে কয় ধরনের ব্যয় থাকে, এ টু জেড মোটামুটি এখানে অনেকগুলো কিন্তু স্টেপ স্টেপ ভাবে আলোচনা করতে হবে। তারপর এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এসি এবং এমসি রেখা আট করো এবং এসি ও এমসির মধ্যে যে সম্পর্ক আছে এগুলো আলোচনা করতে হবে। এগুলো আলোচনা করা আমরা তারপরে পাবো উৎপাদন আয়। ঠিক তেমনি উৎপাদন আয় কাকে বলে, মোট আয় কাকে বলে, গড় আয় কাকে বলে, প্রান্তিক আয় কাকে বলে। তাছাড়া আমরা এখানে 2টা বাজার পাবো, একটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের টিআর, এআর, এমআর রেখা অঙ্কন করো এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের টিআর, এআর এবং এমআর রেখা অঙ্কন করো। টিআর মানে টোটাল রেভিনিউ মোট আয়, এআর মানে এভারেজ রেভিনিউ গড় আয়, এমআর মানে মার্জিনাল রেভিনিউ প্রান্তিক আয়। এখানে মোটামুটি আমরা কিছু রেখা আট করবো এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের রেখার আকৃতি কেমন হবে, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের রেখার আকৃতি কেমন হবে, এদের মধ্যে আলোচনা করতে হবে। এই হচ্ছে আমি তখন থেকে 3য় অধ্যায়ের কথা বললাম। এরপর 4র্থ অধ্যায়ের নাম হচ্ছে বাজার। এই বাজার অধ্যায়টা অনেক মজাদার একটা অধ্যায়। মূলত এখানে 2টা পার্টে বিভক্ত আছে।
প্রথমে বাজারের সংজ্ঞা দেওয়া আছে, তারপর বাজারের চিত্র দেওয়া আছে। যদি আমি বলি বাজার কাকে বলে, সেটা বইয়ে দেওয়া আছে। তারপরেও বাজার বলতে নির্দিষ্ট কোনো স্থানকে না বুঝিয়ে একটি দ্রব্যকে বোঝায়, যেখানে ক্রেতা ও বিক্রেতা প্রত্যক্ষ পরোক্ষ দর কষাকষির মাধ্যমে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করে। তো বাজার পাবো, মূলত বাজারকে তিন ভাগে ভাগ করা যায়। নাম্বার ওয়ান হচ্ছে আয়তনের ভিত্তিতে বাজার, সময়ের ভিত্তিতে বাজার এবং প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। আয়তনের ভিত্তিতে বাজার হচ্ছে তিন প্রকার: স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। সময়ের ভিত্তিতে বাজার চার প্রকার: অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন। এরপর আমরা পাবো প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার: পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আবার সাত প্রকার: একচেটিয়া অথবা মনোপলি, ডুওপলি, অলিগোপলি, দ্বিপাক্ষিক একচেটিয়া, তারপরে একচেটিয়ামূলক প্রতিযোগিতা, মনশ্রেণী, ডুওশ্রেণী। এই যে বাজারগুলো আমরা পড়লাম, মোটামুটি প্রায় 15 থেকে 20টা সংজ্ঞা মুখস্থ করতে হবে এবং প্রত্যেকটা বাজারের সংজ্ঞা জানতে হবে, বৈশিষ্ট্য জানতে হবে, কোন বাজারের পণ্য কোনটা, কোনটা স্থানীয় বাজার, কোনটা জাতীয় বাজার, কোনটা আন্তর্জাতিক বাজার, একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য কি, সুবিধা কি, অসুবিধা কি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, মোট কথা বিভিন্ন কথাবার্তা আছে। এরপর আমরা এখানে পাবো ফার্ম কি, প্ল্যান কি, শিল্প কি। তারপর আমরা এখানে বিভিন্ন ম্যাপ পাবো। প্রথমে হচ্ছে স্বল্পকালে একটা ফার্মের ভারসাম্য অর্জন করতে গেলে আমাদেরকে বিভিন্ন শর্ত মান্য করতে হবে। যেমন প্রয়োজনীয় শর্ত হচ্ছে এমসি ইকুয়াল টু এমআর, পর্যাপ্ত শর্ত হচ্ছে এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল। এরপর আমরা এখানে দুইটা বাজারে টোটাল 6টা রেখা আট করবো। একটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ফার্মের স্বল্পকালে ভারসাম্য অর্জন। আমরা জানি এই বাজার স্বল্পকালে তিন ভাবে ভারসাম্য অর্জন করতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন, অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন এবং ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জন। আবার ক্ষতি স্বীকার করে একটা ফার্ম উৎপাদন করতেও পারে, নাও করতে পারে, কেন করবে, কখন করবে না, এবিসি রেখা কোন দিক দিয়ে যাবে, অনেক কিছু কাহিনী আছে। এরপর আমরা পাবো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালে ভারসাম্য অর্জন। এই বাজারে ঠিক তিন ভাবে ভারসাম্য অর্জন করতে পারে: ক্ষতি স্বীকার করে, স্বাভাবিক মুনাফা সহ এবং অস্বাভাবিক মুনাফা সহ। সর্বশেষ আমরা এখানে পাবো যে পি ইকুয়াল এআর ইকুয়াল টু এমআর। ইয়া কোন বাজারের বৈশিষ্ট্য, তারপরে সে একচেটিয়া বাজারের এআর এবং এমআর রেখার আকৃতি কেমন হয়। আমরা জানি একচেটিয়া বাজারের এআর এবং এমআর রেখার আকৃতি হচ্ছে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়, এইরকম হয়, এবং এই এমআর রেখা এআর রেখার উপরে অবস্থান করে। আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের পি ইকুয়াল এআর ইকুয়াল টু এমআর হয় এবং রেখাটি হচ্ছে ভূমি অক্ষে সমান্তরাল হয়।